প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রায় প্রতিদিনই পড়ি, আজকে পড়ব না, একই সংবাদ প্রায় আছে। আমরা প্রথমে যদি আলোচনা করতে চাই, কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো হলো বাংলাদেশ হাইকমিশনের সামনে। আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছেন, ভারতের দ্বিচারিতার আপত্তিকর, এবং একই সাথে তিনি আরও একটি কথা বলেছেন যে নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভারত কোনো অনুশোচনা করে না। তাহলে এই যে পতাকা পুরানো, এটি তো আর আমার পতাকা পুরানো, এটা কি তো মেনে নেওয়ার মতো না? এটা তো কোনোভাবেই তো সমর্থনযোগ্য নয়, তাই না? সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। পিপল টু পিপল একটা সম্পর্ক, তো প্রতিবেশী তো বদলানো যায় না, তাই না? অবশ্যই অবশ্যই। তো একটা সুন্দর পরিবেশে বসবাস করবে, এইটাই কাম্য। এগুলি হলো রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। এইসব যে সাম্প্রদায়িকতা, যে বিষবাষ্প যেগুলি উগরে ফুটে বেরোচ্ছে যেগুলি, সেগুলি কিন্তু সবারই ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করবে। বাংলাদেশেরও যেরকম ক্ষতি হবে, ভারতের যে খুব উপকার হবে সেটা মনে করারও কোনো কারণ নেই। আপনি দেখবেন এর মধ্যে গত 3 মাসে ভারতে কিন্তু অনেক ওদের ব্যবসায়িকভাবে ওদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মেডিকেলের চিকিৎসার জন্য আমরা যেতাম, যে বাজার করতে যেতাম, সেগুলি খাকা করছে, এবং একটা অসম বাণিজ্য ছিল, সেটা আস্তে আস্তে দূর হবে বলে আমরা বিশ্বাস করি। কমে আসুক ব্যবধানটা, তাই না? ভারত আমাদের সাহায্য করেছে 71-এ মুক্তিযুদ্ধে, শরণার্থীদের আশ্রয় দিয়েছে, আমাদের সঙ্গে যুদ্ধ করেছে, তাদের লোকেদেরও প্রাণহানি হয়েছে 71-এর মুক্তিযুদ্ধে। আমরা কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের অখণ্ড প্রভুত্ব মেনে নেব। আশেপাশের দেশগুলি কারোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। বাংলাদেশের সঙ্গে পতিত স্বৈরাচার বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, তো সেটা যে একেবারে ভিত্তিহীন নয়, এটা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে প্রমাণিত হচ্ছে। একের পর এক ঘটনা ঘটছে এবং তাদের মিডিয়া অতিরঞ্জিত করে এগুলি ফলাও করে প্রচার করছে, সেগুলি ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে। বাংলাদেশেও পতিত স্বৈরাচারের যে ঘাপটি মারা দোসররা আছে, তারা নানানভাবে চেষ্টা করছে এই সরকারকে ব্যর্থ করার জন্য। এই সর্বপ্লাবিদী ছাত্র গণ অভ্যুত্থান, সেটার সুফলটাকে নষ্ট করার জন্য কিন্তু আমরা একের পর এক দেখছি ঘটনা। জুডিশিয়াল কু থেকে শুরু করে আনসার বিদ্রোহ, পুলিশে, প্রশাসনে, শিক্ষাঙ্গনে অনেক অনেক নতুন ধরনের ঘটনা ঘটছে, যেগুলি বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা দেখিনি, হয়তো আরও সামনে দেখব। কিন্তু একটাই কাজ, সেটা হলো সম্মিলিতভাবে এগুলি রুখে দেওয়া, ঐক্যবদ্ধ থাকা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা। ভারতের লোকসভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংখ্যালঘু সহ সবার সুরক্ষার দায়িত্ব ইউনূস সরকারের। সেটা তো ঠিকই। তারপর নরেন্দ্র মোদীরও তো দায়িত্ব অবশ্যই। তারা যদি ভারতে গরু খাওয়ার জন্য মুসলমানদেরকে হত্যা করতে পারে একের পর এক, আবার আপনি দেখবেন ভারতে কিন্তু সর্বাধিক বিশ্বের যত গরুর মাংস রপ্তানি করে তার মধ্যে 3য় স্থান হচ্ছে ভারতে। তো সেখানে কি গরু জবাই করতে হয় না? তো এটা তো একটা দ্বিচারিতা তো বটে, সেটা তো একটা পরস্পর বিরোধিতা এবং অন্যায়। এবং ভারতে মুসলমানদের ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, কত কিছু লাভ জিহাদের নামে কত ঘটনা ঘটে। বাংলাদেশে তো সেই তুলনায় কিছুই ঘটে না। বাংলাদেশ আবহমান কাল ধরে শান্তি সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। বাংলাদেশের মানুষ, আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাই না? এটা উনি নিজে গভীরভাবে বিশ্বাস করতেন এবং উনি হিন্দু মেয়ে বিয়ে করেছিলেন, তাই না? কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে সেটার প্রতিফলন ঘটাতে পারিনি। আসলে মানুষ তো হলো, মানবতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মনুষ্যত্ব হচ্ছে বড় জিনিস। ধর্মকে আশ্রয় করে কেন হানাহানি হবে, অথচ কুসংস্কার কেন থাকবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশকে ওপার থেকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আপনাদের পত্রিকা কালের কণ্ঠের শিরোনাম, এখানে বলা হচ্ছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে। সেটা তো দেখাচ্ছে। ইসকনের ঘটনাটাতে আপনি দেখেন, এইখানকার ইসকন কিন্তু এই যে গ্রেপ্তার হয়েছে রাষ্ট্রদ্রোহের মামলা, তাকে বহিষ্কার করেছে, কিন্তু ভারতের ইসকন তাকে ওন করছে। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে
আপনি একটার পর একটা ঘটনা দেখবেন, সেখানে কিন্তু পতিত স্বৈরাচারের যেই দোসররা, এই যে ছাত্রলীগ, যুবলীগ, তারা কিন্তু নানানভাবে এটা প্রমাণিত হচ্ছে যে যারা অ্যারেস্ট হচ্ছে তাদের স্বীকারোক্তিতে, জবানবন্দিতে, কার্যকলাপে। সুতরাং এটা পরিষ্কার যে তারা এখনও অনুশোচনা করছে না, সেখানে একটা ইন্ধন দিচ্ছে এবং নানান ধরনের অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা করছে। কোনো কিছু তৈরি করে একটা চট করে ঢুকে পড়ার একটা চেষ্টা এখানে হচ্ছে। সেই সেই তৎপরতা আমরা লক্ষ্য করছি। এটা দুঃখজনক। এটা ভারত কিন্তু একটা চরম খেসারত দেবে। তিব্বতের দালাই লামাকে আশ্রয় দেওয়া আর হাসিনাকে আশ্রয় দেওয়া কিন্তু কোনোভাবে এক নয়। এটার মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, একটা সুদূর প্রসারী একটা লক্ষ্য আছে, কিন্তু এটার কুফল কিন্তু হবে। আপনি দেখবেন সেভেন সিস্টার্সের অস্থিরতা শুরু হয়েছে, মণিপুর অস্থির হয়ে উঠেছে। তারাও কিন্তু স্বাধীনতাকামী, তারাও কিন্তু ভারতের কেন্দ্রীয় সেই যে মৌলবাদী সরকারের নিষ্পেষণে জর্জরিত। আমরা ভারতের জনগণের আমরা বন্ধু, আমরা পিপল টু পিপল একটা রিলেশন চাই, কোনো পার্টির সঙ্গে পার্টির রিলেশন আমরা চাই না, অন্ধতা আমরা চাই না। আমরা চাই মুক্ত একটা স্বাধীন একটা সম্পর্ক, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই অনুষ্ঠানে অসংখ্যবার, প্রায় একাধিক দিনেই এই দ্রব্যমূল্য, দাম কমানো বাড়ানো সব নিয়ে আলোচনা করি। এটাতে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে, বা স্বীকার করবেন যে, আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামটা সহনীয় পর্যায়ে রাখবেন, মানুষ এটুকুই চায়। কিন্তু আজকেও পত্রিকার শিরোনাম আছে, সরবরাহ বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফেরেনি, বিশেষ করে ভাতের উপর চাপ কমান, আলু বেশি করে খান, এই স্লোগানটা ছিল। এখন আলুও তো স্বর্ণের দামের মতো হয়ে যাচ্ছে। আলুর রেকর্ড হয়েছে 5 বছরে 80 টাকা কেজি, কিন্তু আপনি হিমাগারে রেখেছে, সেগুলি যদি আপনি আনেন, সর্বত্রই সিন্ডিকেট কাজ করছে, কিন্তু সেটা সরকার ভাঙতে পারছে না। এটাই দুঃখজনক। এটা নিত্যপণ্যের যদি সহনীয় পর্যায়ে আনতে পারে, তাহলে এটা একটা তাদের বড় সাকসেস হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা করতে পেরেছে, এখনও পুরাটা হয়নি। তো এখন এই দুইটাই মেইন ইস্যু। মানুষ কিন্তু একটা শান্তিতে থাকতে চায়, দুমুঠো শান্তিতে খেতে চায়, এবং অ্যাফোর্ডেবল একটা ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, এইটাই চায় মানুষ। না, ধরেন শীতের সময়ে, শীতের সবজির সময়ে যদি দামটা সহনীয় পর্যায়ে না থাকে, তাহলে যখন সবজি আবাদ নেই, উঠে যাবে সব কিছু, সেই সময় তো আরও না বিশ্বাস অবস্থা হবে, তাই নাকি? সেটা নানান ধরনের সমস্যা হচ্ছে। আপনার আলু বীজের সংকট দেখা দিয়েছে উত্তরাঞ্চলে। এই আলুর ক্রাইসিস কিন্তু আরো থাকবে। পেঁয়াজ তো আছেই, চিরকাল আমাদের কপালের দুঃখ আর কি। পেঁয়াজ দুঃখ, তাই না? পেঁয়াজ দুঃখ। একটা গরু নিয়েছিল, গরু আমরা সামাল দিতে পেরেছি, তো সেটা বড়টা যদি পারি, ছোট বলি কেন পারবো না? চেষ্টা করলে অবশ্যই সম্ভব। তো এটা সময় লাগবে একটুখানি মানুষকে। সেটাই ভালো কথা বলেছেন যে গরুর মতো জায়গাটাকে যদি আমরা সামাল দিতে পারি, তাহলে পেঁয়াজ কেন দিতে পারবো না? অবশ্যই পারবো। বা আলু কেন দিতে পারবো না? এটা আসলে একটা কি বলবো, সমন্বিত একটা ব্যবস্থা বোধ করে দরকার। যেটা আপনি বললেন সিন্ডিকেটের ব্যাপার, এইটাও বোধ করে, এই যে সিন্ডিকেট শুনতে 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 মানুষের একটা হয়ে গেছে। একটা দেশে সিন্ডিকেট থাকবে, মানে সিন্ডিকেটটা এত শক্তিশালী যে ওটা আপনি যতই কিছুই বলেন ও থাকবে, সেটাই তো নাকি? হ্যাঁ, আপনি দেখেন কৃষি ট্রেন একটা চালু করেছিল, সেখানে কিন্তু সাড়া পাওয়া যায়নি। এটা যেই তেল খরচ হলো, সবাই কিন্তু এটাতে পার্টিসিপেট করেনি। আসলে সরকারের উপরে পুরা দায়িত্ব তো দিলে হবে না। অন্তর্বর্তী সরকারই বলে, নির্বাচিত সরকারই বলে। আমরা যদি দায়িত্বশীল না হই, দেশপ্রেমিক না হই, একটু যদি আমাদের সহিষ্ণুতা না থাকে, পরমত সহিষ্ণুতা না থাকে, একটা যদি আত্মত্যাগের মনোভাব না থাকে, তাহলে তো ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করেছে ভিআইপি মামলা, ভিআইপি চাঁদাবাজি। মানে শিরোনামটা খুব চমৎকার। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় 2500 মামলা, এবং এই মামলাগুলো যেটু করানো হচ্ছে, এর আগেও আলোচনা করেছি আমরা, যে বাদী আসামিকে চেনা, আসামি বাদীকে চেনে না, এবং মামলা ঠুকে দিয়ে নানাভাবে ভয় ভীতি বা নানা প্রেশার দেওয়া হচ্ছে, একটা চক্র তৈরি হচ্ছে। হয়রানি। এখন আপনি বলতে পারেন যে সরকার এটা বাধা দিচ্ছে না, সরকারের তো বাধা দেওয়া। আমি যদি মনে করি আমি সংক্ষুব্ধ, আমি মামলা করলাম, সরকার এখানে বাধা দেবে কেমন করে? আমরা সেই দায়িত্বশীলতার পরিচয়টা দিচ্ছি না। সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি মামলা করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি অন্যায়ভাবে মামলা করলে তো এটা সরকার এটাও বলেছে যে যদি উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়, তো তাদেরকেও শাস্তি আওতায় আনা হবে। তো এখনও কিন্তু ভগ্নস্তূপের মধ্যে আমরা আছি। ফলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্য বলেন, এগুলি এখনও কন্ট্রোলে আসেনি। সেগুলি আনতে হবে। এবং আপনি সংস্কার চলছে, সংস্কারও কতদিন চলবে কে জানি। নির্বাচনের চাপও ঘনীভূত হচ্ছে, একটা মানে অস্থিরতার মধ্যে। তার মধ্যে আবার এইসব ইস্যুস, মানে প্রতিবেশী দেশের সঙ্গে যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, সেগুলিও খুব দুঃখজনক। মানে এটা কোনোভাবেই কাম্য নয়। এটার থেকে বেরিয়ে আসবে আশা করি, আমরা সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি।
আশাবাদ ব্যক্ত করতেই পারি আমরা। আমরা বোধ করি এখন যেটা ধরে নিতে হবে যে এই যে ডেঙ্গু যে রোগটি, এই আশাবাদও বোধহয় ব্যক্ত করা দরকার যে ডেঙ্গু আমাদের সাথে থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেমন আজকে পত্রিকার শিরোনাম, কালের কণ্ঠতেই আপনাদের পত্রিকাতেই আছে যে এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি, এবং সারা বছরেই ভোগাচ্ছে ডেঙ্গু, যুগান্তরের শিরোনাম। তাহলে পত্রপত্রিকা শিরোনাম করছে, চিকিৎসা যারা জড়িত তারা দেখছেন কাজের কাজ কিছুই হচ্ছে না, এটাই কি নিয়তি? এটার মধ্যে সবকিছুর মূলে কিন্তু রাজনীতি। আপনি দেখেন সিটি কর্পোরেশনগুলি সেই যদি প্রিভেন্টিভ মেজারগুলি নিত তাহলে কিন্তু এত ভয়াবহ হয়ে উঠতো না। তারা কিন্তু ব্যস্ত ছিল লুটপাটে, দখলে, চাঁদাবাজিতে, মানে নিজেদের তরক্কি হাসিল করার কাজে। সেইটার কুফলটা আমরা এখন পাচ্ছি। এখন দায়িত্ব হবে যে ভবিষ্যৎ আগামী মৌসুমে যে যেন এটা প্রকট না হয়ে ওঠে, আস্তে আস্তে এটার তীব্রতা কমিয়ে আনা যায়, প্রাণহানি কমিয়ে আনা যায়, সেটার লক্ষ্যে কাজ করা। কিন্তু আমরা এখনও তো অস্থিরতার মধ্যে আছি, সংস্কার নিয়ে আছি, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আছি। এগুলির দিকে সিটি কর্পোরেশনগুলি সেভাবে ফাংশন করছে না, যেহেতু তথাকথিত নির্বাচিতরা পালিয়ে গেছে এবং সেগুলি চলছে কোনো রকম জোড়াতালি দিয়ে, প্রশাসনিক কাজকর্ম দিয়ে। ফলে সার্ভিসটা পাচ্ছি না আমরা। এই সংকটটা কিন্তু থেকে যাবে যদি এখন থেকে আমরা সচেতন না হই। অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, সেটা তো একটু সময় সাপেক্ষ, 2 মাস 3 মাসে তো আর হবে না। কিন্তু এই সমস্যাগুলি এখন থেকেই যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা না নিই তাহলে ভবিষ্যতে কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আপনি আপনার সাংবাদিকতা জীবনে সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত, এবং সাংস্কৃতিক বিষয়টাও আপনাকে বেশ ব্যাপক জনপ্রিয়, আপনি একজন বিনোদন সাংবাদিক হিসেবেও। সেই জন্যই আপনাকে আমি প্রশ্নটা করছি। আমাদের এই সময়ে সাংস্কৃতিক একটা বিভাজন চলছে শিল্পীদের মধ্যে। একই সাথে ছিল যে মানুষগুলো, সেই মানুষগুলো এখন দ্বিধা বিভক্ত বা বিভক্ত করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন শিল্পীর বাউন্ডারি করা ঠিক না, সে আন্তর্জাতিক শিল্পী। কিন্তু এই সময়ে যেটা আমার দেশের শিল্পীদের সুরক্ষা বা তাদের গুরুত্ব না দিয়ে আমরা বাইরে থেকে, বিশেষ করে পাকিস্তানের একজন শিল্পী গতকাল আর্মি স্টেডিয়ামে গান গাইলেন, ভিড় এবং দর্শকের উপচে পড়া জায়গা। তা আমি কি আশা করতে পারি না বাংলাদেশের মানুষ হিসাবে যে আমার কোনো শিল্পীর জন্য সেরকম, আমাদের কোনো শিল্পীর জন্য সেরকম আয়োজন হোক, এবং আমরাও সেরকম একেবারে পঙ্গবলের মতো দৌড়ে যেয়ে তার গান শুনি, তার নাটক দেখি? সেই পরিবেশটা তো বোধ করি এখন নেই, নাকি? এটা তো আপনি জানেন একটা বিখ্যাত কবিতাই আছে যে স্বদেশী ঠাকুর ছাড়ি বিদেশি কুকুর ধরি। আচ্ছা, তাই না? আমরা আমাদের নিজেদের যদি মূল্যায়নটা করি আমাদের, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি অনেকখানি। ঠিক আছে, বিশ্ব দরজা তো আমাদের খোলা রাখতে হবেই, থাকতে হবেই, কিন্তু আগে নিজের দেশকে ভালোবাসতে, নিজের সংস্কৃতিকে বিকশিত হওয়ার সুযোগগুলি দিতে হবে। তাহলেই কিন্তু আমরা নিজেদের প্রতি আত্মসম্মানটা বাড়বে এবং আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে সেইভাবে তুলে ধরতে পারবো। সেই বোধটা আমাদের মধ্যে দরকার, সঞ্চারিত করা দরকার নতুন প্রজন্মের কাছে। সেটা আমরা পারি নাই বলেই এই অবস্থাটা হয়েছে। সুতরাং আমাদের কিন্তু দায়িত্বটা বড়দেরই বেশি, অভিভাবকদেরই বেশি। তরুণদের আমি দোষ দেব না, তাদেরকে সেইভাবে আমরা গড়ে তুলতে পারি নাই, সেই আদর্শটা তাদের সামনে স্থাপন করতে পারি নাই, ফলে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু এখন আমাদের দায়িত্ব হবে যে এই ব্যাপারে আমাদের দেশপ্রেমটাকে যদি আমরা আর একটু জাগ্রত করতে পারি, আমরা যদি সচেতন হই এবং এটা যদি তাদের মধ্যে সঞ্চালিত করে দিতে পারি, তাহলেই কিন্তু এই সংকটগুলি হবে না। আপনি যথার্থ খুবই চমৎকার বলেছেন। এখন ধরেন বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলন হলো, একটা যুগান্তকারী আন্দোলন, বিশ্বে ইতিহাস খ্যাত হয়ে থাকবে এই আন্দোলনটি। তো বৈষম্য মানে আপনি যেন আরেকজনের দ্বারা শোষিত না হন। ঠিক সেই সময় এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে দেখে নেওয়ার চক্রান্ত এবং তাকে মাইনাস করার যে চক্রান্ত চলছে, তাহলে ওই লোকগুলো তো বাংলাদেশের মানুষ নাকি? অবশ্যই। তাহলে তাকে মাইনাস করে আপনি? না, এটা তো হয় না। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু এটা যেন সহনীয় পর্যায়ে হয়, যৌক্তিক হয়, স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, তাই না? অন্যায় যেন না হয়, তাহলে তো সেই আগের অবস্থাতেই আমরা ফিরে গেলাম। সেই কথাটাই আপনাকে বললাম আমি, যে আগের অবস্থাটাই যদি হয়, ওই বৈষম্যটাই যদি থাকে, তাহলে আন্দোলনটার অর্থহীন হয়ে গেল, তাই না? প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে, ঢাকায় বায়ু দূষণ বাড়ছে। এটা তো সহজেই বলা যায়, ঢাকায় বায়ু দূষণ বাড়ছে। এখানে বলা হচ্ছে নির্মাণ কাজ, ইটভাটা ও কারখানা, যানবাহন, আন্তঃদেশীয় বায়ু এবং রান্নার চুলা বর্জ্য পোড়ানো, এইসব কারণে বায়ু দূষণ বাড়ছে বেশি। তো এটার তো সবকিছুই মনে হয় যে ধরেন আন্তর্দেশীয় বায়ুটাকে তো আর আমি করতে পারবো না, কিন্তু বাকিগুলো তো আমি করতে পারি। অনেকখানি আমরা করতে পারি যদি আমরা সচেতন হই। এখন এটা তো ঘরে ঘরে গিয়ে সরকারের পক্ষে পুলিশ দিয়ে সম্ভব না। আমাদের মধ্যে যদি সেই বোধটা জাগ্রত না হয়,
আমরা যদি নিজেরা সচেতন না হই, প্রত্যেকে যদি দায়িত্বশীল ভূমিকাটা পালন না করি, তাহলে এই সংকটগুলি তো বাড়তেই থাকবে। আমরা দেখতে পাই যে আমাদের রাস্তাঘাটে যে লক্কর ঝক্কর বাস চলছে, ফিটনেস নাই, সেগুলির কোনো ব্যবস্থা হয় না, সাময়িকভাবে হলেও আবার কয়দিন বাদে একই অবস্থা হয়, তাই না? মানে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিস্থিতি কিন্তু অন্যরকম। আবহাওয়া এত খামখেয়ালি আচরণ করছে, শীতের সময় শীত পড়ছে না, বৃষ্টির সময় বৃষ্টি আমরা পাচ্ছি না, উল্টাপাল্টা হচ্ছে। ফলে ক্রপ প্যাটার্নও আমাদের চেঞ্জ হয়ে গেছে, মানুষের সংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, খাদ্যের যোগান আমরা সেভাবে দিতে পারছি না। ভয়াবহ একটা বহুমুখী সংকটের মধ্যে আমরা আছি। সেই ক্ষেত্রে প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, যার যার ভূমিকাটা আমরা যেন পালন করি, তাহলে কিন্তু অনেকখানি কমিয়ে আনা সম্ভব। সম্পূর্ণ তো দূর করা হয়তো যাবে না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে আনা যাবে। ছেলেমেয়েরা কি পড়াশোনার দিকে ঝুঁকলো বলে মনে হয় আপনার? তারা তো একটা মানে মুক্তির স্বাদ পেয়ে গেছে সত্যিকার অর্থে যদি বলি। ফলে এই একটা অ্যাডভেঞ্চারিজম তাদের মধ্যে পেয়ে বসছে, যে অটো পাসের জন্য আন্দোলন, কিন্তু পড়াশোনাটা তো করতে হবে। যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হলে পড়াশোনার তো কোনো বিকল্প নেই। আপনার পৃথিবীকে জানতে হবে, নিজের সংস্কৃতিকে, ঐতিহ্যকে, ইতিহাসকে জানতে হবে, সেইভাবে দেশকে ভালোবাসতে হবে। তারা যে ভালোবাসে না, অবশ্যই ভালোবাসে, তারা প্রমাণ করে দিয়েছে, কিন্তু তাদের সামনে আরও কঠিন দায়িত্ব, এবং আমাদের অভিভাবকদেরও দায়িত্ব তো সেই কাজে তাদের সহায়তা করা, তাদের উদ্বুদ্ধ করা, তাদের সঠিক পথে নিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা হলো, আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই আলোচনাগুলো করলাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।